ইউনিক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। আজকের ক্লাসে তোমাদের ক্লাস 10-এর গণিত বিষয়ের কোষে দেখি 1.3-এর যেখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলি দেওয়া রয়েছে, সেখানে 1, 2, 3, 4 এবং 5 নম্বর দাগের অঙ্কগুলো সমাধান করব। এর আগের অঙ্কগুলি যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও, অথবা তোমরা সরাসরি প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, বা এই ভিডিওর শেষে যে এন্ড স্ক্রিন আসবে সেখানে যে লিঙ্ক থাকবে সেখান থেকেও দেখে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ও ম্যাথ বিষয়গুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে করে সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো, কোষে দেখি 1.3 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা 1 নম্বর দাগের অঙ্কটা শুরু করব। তো 1 নম্বর দাগের অঙ্কে কী বলছে দেখো, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর মানে বিয়োগফল 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করে লিখি। দেখো কতগুলো বিষয় এখানে রয়েছে। দুটি ধনাত্মক মানে যে সংখ্যাটা কোনো সংখ্যার আগে যদি এই যে বিয়োগ চিহ্ন থাকে বা মাইনাস চিহ্ন থাকে সেটা হবে না, অর্থাৎ উত্তর কখনো আগে মাইনাস হবে না। এবং অখণ্ড মানে খণ্ড নয়, মানে ভগ্নাংশ নয়। খণ্ড নয় মানে এরকম 3-এর 4 বা দশমিক সংখ্যায় উত্তর আসবে না, অর্থাৎ উত্তরের আগে বিয়োগ চিহ্ন থাকবে না এবং এরকম ভগ্নাংশ হবে না। তার মানে কি, ধনাত্মক এবং অখণ্ড সংখ্যা। তাহলে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর মানে বিয়োগফল হচ্ছে 3 এবং তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে সংখ্যা দুটি কী কী, তাহলে এইটাই আমরা বার করতে পারবো। কী করে বের করবো? তাহলে এটা লিখে যদি এরকমভাবে লিখি, থাকো ধরি, আমার তো বলা নেই তাহলে আমাকে ধরে নিতে হবে, ছোট অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যা সমান x ধরে নিয়েছি। অতএব বড় অখণ্ড ধনাত্মক সংখ্যা, যেহেতু ছোট এদের অন্তরফল যদি 3 হয় তাহলে বড় অবশ্যই কী হবে, x প্লাস 3 অবশ্যই বড়টা হবে। কেন? তাহলেই x প্লাস 3 এবং x এর মধ্যে অন্তরফল কত বা বিয়োগফল কত, 3, যেহেতু x প্লাস 3 রয়েছে এখানে। তাহলে ছোটোটা ধরে নিচ্ছি x এবং বড়টা হচ্ছে x প্লাস 3। এবারে কি বলছে, এদের বর্গের সমষ্টি। এদের বর্গ মানে কি? এদের বর্গের সমষ্টি মানে ছোটোটার যদি বর্গ হয় তাহলে x স্কোয়ার, আর বড়টার যদি বর্গ হয় x স্কোয়ার প্লাস 3 এটার বর্গ, x প্লাস 3 এটার বর্গ। তাহলে ছোটোটার বর্গ আর বড়টার বর্গ তাদের সমষ্টি মানে কত, যোগফল। এই যোগফল কত বলে দিয়েছে, 117 বলে দিয়েছে। তাহলে এইটাই আমি কি করছি, অতএব প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী আমি এভাবে লিখছি, প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী লেখা যেত। প্রশ্নানুযায়ী x স্কোয়ার মানে ছোটোটার বর্গ প্লাস x প্লাস 3 এইটার বর্গ মানে দুটোর বর্গ, ছোট এবং বড় সংখ্যার বর্গের যোগফল বা সমষ্টি 117 সমান। তাহলে আমরা লিখতে পারি 117। এবার আমরা সমাধান করে x এর মানটা বার করলে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা দুটোই পেয়ে যাব। তাহলে সমাধান করা যাক। বা x স্কোয়ার, দেখো এটা x প্লাস 3 এর হোল স্কোয়ার, মানে যদি এক্সটাকে a ধরি এবং 3টাকে b ধরি তাহলে a প্লাস বির হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি, তাই তো? তাহলে সেটাই আমরা বার করি। তাহলে x সমান এখানে a, তাহলে x স্কোয়ার প্লাস 2 ইন্টু a সমান কত, x ইন্টু b সমান কত, 3, আর বি স্কোয়ার মানে 3 এর হোল 3 স্কোয়ার সমান 117। ঠিক আছে? বা দেখো x স্কোয়ার আর x স্কোয়ার কত, 2x স্কোয়ার, একেবারে করে দিচ্ছি 2x স্কোয়ার প্লাস, দেখো ওখানে 3 দুগুণে 6, তাহলে 6x প্লাস 3 স্কোয়ার মানে 3 থেকে 9, আর এদিকে 117 যদি বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে এখানে প্লাস আছে ওদিকে, তাহলে এদিকে আসলে কী হবে, মাইনাস হবে, মাইনাস 117 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস, এবারে দেখো মাইনাস 117 থেকে প্লাস 9 বাদ দেবো, তাহলে 117 থেকে যদি 9 বাদ দেওয়া হয় তাহলে পরে মাইনাস 108 পড়ে থাকে। 117 থেকে যদি 9 বাদ বিয়োগ করি তাহলে 108 পড়ে থাকে, তাহলে মাইনাস 108 ইকুয়াল টু 0। এবারে দেখো এখানে 2 আছে, এখানে 6 আছে না, এখানে 108 আছে, তাহলে আমি 2 কমন নিই
কমন নিয়ে যদি দুইটাকে ওই দিকে পাঠিয়ে দিই, মানে শূন্য আছে, শূন্যকে যদি কিছু দিয়ে ভাগ করা হয় সেটা শূন্য হয়, তাহলে অঙ্কটা অনেকটা ছোটো হয়ে যাবে। তাহলে আমরা সেটাই করি। তাহলে 2 কমন নেই, কমন নিলে x² প্লাস 3x 2 চলে গেলে থাকছে। আর এখানে 108-এর জায়গায় কত থাকছে, 108-এর হাফ হচ্ছে 54 সমান 0। তাহলে এইবারে এই যে 2 এখানে গুণ আকারে রয়েছে, ওদিকে গেলে ভাগ আকারে হবে, মানে কত 0/2 সমান 0। তাহলে আমি আর একটা লিখছি না, বা x² প্লাস 3x মাইনাস 54 = 0 লিখতে পারি। এইবারে দেখো এই যে জিনিসটা এসছে, এই বিষয়টাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, সেখান থেকে আমি x-এর মান পেতে পারি। এটাকে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব না, মিডল টার্ম ফ্যাক্টর আমরা করেছি। মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়মটা কি আছে না, x² যে সহগ, এখানে সহগ কিছু নেই মানে 1 আছে, এবং এই যে x বর্জিত যে সংখ্যাটা তাদের গুণফলকে এমনভাবে ভাঙবো বা বিশ্লেষণ করব যাকে যোগ বিয়োগ করলে এই যে x-এর সহগ পাই, এবং গুণ করলে যেন এই বিষয়টা পাই, অর্থাৎ x² এবং মাইনাস x বর্জিত সংখ্যাটা যা গুণ করেছিলাম সেই সংখ্যাটা পাই। অর্থাৎ এখানে কোনটা আছে না, এখানে x-এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, 1-এর সঙ্গে যা গুণ করব তাই থাকবে, সুতরাং ওটা বিচার্য বিষয় নয়। তাহলে এই যে 54 যে সংখ্যাটা আছে তাকে আমরা ভাঙি বা বিশ্লেষণ করি, দেখি করি, তোমরা নিশ্চয়ই আগে করেছো, তাও করছি, করার পরে আরও বিষয়টা ক্লিয়ার হবে। যদি আমরা এটা ভাঙছি, দেখো 2 দিয়ে যদি করি, তাহলে 2 দুগুণে 4, 1 14, 7 দুগুণে 14, 27 দুগুণে 54, 3 9 27, 3 3 9। তাহলে এবারে দেখো আমরা এমনভাবে এই 54টাকে ভাঙলাম যে এমনভাবে ভাঙবো বা বিশ্লেষণ করবো তাকে যোগ বিয়োগ করে যেন +3 হয় এবং গুণফল যেন -54 হয়। তাহলে দেখো যোগ বিয়োগ করে কীভাবে বলছি, 3 দুগুণে 6, 3 3 9, 9 আর 6, তাহলে যদি 9 + 9 - 6 করি, তাহলে পরে কত হবে, +3 হবে না, এই যে +3, এবং মাইনাসে প্লাসে মাইনাস যদি গুণ করি 6 9 54, তাহলে গুণ করলে এইটা পাচ্ছি এবং যোগ বিয়োগ করলে এইটা পাচ্ছি, সেটাই আমার উদ্দেশ্য ছিল। ঠিক আছে, তাহলে এবারে বা তাহলে x² প্লাস 3x-এর জায়গায় আমি লিখতে পারি কি +9x - 6x - 54 = 0। তাহলে x কমন নিলাম এই দুটো থেকে, x পড়ে থাকছে, +9 পড়ে থাকছে, -6 কমন নিলাম, তাহলে এখানে থাকছে পড়ে x, মাইনাসে মাইনাস কমন নিয়েছি মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 54 থেকে 6 নিয়ে নিলাম মানে 6 9 54, ভেতরে পড়ে থাকলো 9। এইবারে দেখো, এইবারে এই দুটোর মধ্যে থেকে এইটা আর এইটা কমন, ওইটাকে আমরা কমন নিয়ে নিলাম x + 9, আর পড়ে থাকছে কত, এখান থেকে x, এখানে 6 -6 = 0। তাহলে দুটো সংখ্যার গুণফল, এই দুটো সংখ্যার গুণফল গুণ কিছুর মাঝখানে নিয়ে মানে গুণের সম্পর্ক, গুণফল = 0। তাহলে হয় এইটা সমান 0, নইলে এইটা সমান 0। তাহলে লিখতে পারি হয় x + 9 = 0 অথবা x - 6 = 0। অতএব এখানে x = +9, ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস, অতএব x এখানে মাইনাস সমান চিহ্নর আগে কি আছে -6, সমান চিহ্নের ওদিকে গেলে কী হয়ে যাবে +6 বা শুধু 60। তাহলে দেখো, তাহলে x-এর মান দুটো পেলাম, একটা -9 আর একটা +6। এইবারে এখানে কি বলেছিল যে সংখ্যা দুটো কি হবে ধনাত্মক, তাহলে ধনাত্মক সংখ্যা মানে উত্তর কখনো, আমি বলেছিলাম যে মাইনাস কখনো থাকবে না আগে, তাহলে উত্তর এখানে রয়েছে মাইনাস, একটা রয়েছে উত্তর মাইনাস, তাহলে এটা হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক অতএব x ≠ -9, এটা আমরা লিখতে পারি, যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক অতএব x = 6। অতএব তাহলে কি লিখব, নির্ণেয় সংখ্যা দুটি হবে কি হবে, একটা হচ্ছে 6 এবং 6 + 3 সমান, এটা সমান কত 6 আর 3 9। কেন, একটা সংখ্যা ছিল যেমন x, আর একটা সংখ্যা x + 3, তাহলে x + 3, x-এর সঙ্গে আমি 6-এর সঙ্গে আমি কী করলাম 3 যোগ করে দিলাম 9। ঠিক আছে, এই দুটো হচ্ছে উত্তর। এবার 2 নম্বর দাগের কী বলছে দেখো, একটি ত্রিভুজের ভূমি
তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। এরকম একটা যদি ত্রিভুজ আমরা আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এরকম একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের কি বলছে, একটি ত্রিভুজের ভূমি, এই যে ভূমি হচ্ছে এইটা, তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। যদি উচ্চতা, এইটা উচ্চতা মানে হাইট, উচ্চতা ধরলাম আমি, এটা হচ্ছে এইচ মানে হাইট, এটা যদি এইচ হয় তাহলে পরে কি বলছে, ভূমি উচ্চতার দ্বিগুণ মানে 2h, তার চেয়েও কত হবে না 18 মিটার বেশি। তাহলে এইচ যদি উচ্চতা হয় তাহলে ভূমি কত হবে, উচ্চতার দুগুণের সঙ্গে আবার 18 যোগ করতে হবে। ঠিক আছে, 2h প্লাস 18। এইবারে কি বলছে, ত্রিভুজটির ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল মানে এই পুরো বিষয়টা ভেতরটাতে, এটা হচ্ছে ক্ষেত্রফল। 360 বর্গমিটার যদি হয়, এর ভেতরটা কত বলছে, 360 বর্গমিটার। ঠিক আছে, বর্গমিটার হলে ত্রিভুজের উচ্চতা, তার উচ্চতা নির্ণয়, অর্থাৎ এইচের মানটা আমাকে বার করতে হবে। এবার ত্রিভুজের উচ্চতা আমরা কি জানি, ত্রিভুজের উচ্চতা হচ্ছে, উচ্চতা আমরা এখানে ধরে নিচ্ছি, ত্রিভুজটির উচ্চতা সমান, এখানে আমার কি বলেছে না মিটারে আছে, তাহলে এইচ মিটার। ওকে, ধরি পরে কমা। অতএব এই শর্ত অনুযায়ী তার ভূমি কত, অতএব ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য সমান কত, এই যে 2h 2 গুণের সঙ্গে আবার 18, এটা কি মিটার, এটাও মিটার। অতএব ত্রিভুজটির, এই শর্ত অনুযায়ী কি হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি লিখতে পারি আমরা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি মানে কোনটা, ভূমি মানে এইটা, তাহলে 2h প্লাস 18, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কত, এইচ। এটা ক্ষেত্রফল যেহেতু, তাহলে বর্গমিটারে করব, মিটার মানে বর্গমিটার, বমি বা বর্গমিটারও লেখা যাবে। ঠিক আছে, এবার এইটা সমান বলে দিয়েছে কত না 360 বর্গমিটার। তাহলে আমরা শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী কি লিখতে পারি, অতএব প্রশ্নানুযায়ী হাফ ইন্টু 2h প্লাস 18 ইন্টু এইচ সমান এই যে 360। ওকে, এইবারে দেখো এখানে 2h আছে, 2h আছে প্লাস 18 আছে, 2 করা কমন নেওয়া যায়, তাহলে এখানে এইভাবে করা যায়, 2 কমন নিলাম, ভেতরে থাকলো 9, আর নিচে 2, এইটা নিচে রাখলাম, আর ওপরে এইচটা রাখলাম, এইটা সমান 360। দেখো 2 কেটে গেল, তাহলে এবার এইচের সঙ্গে এইচের গুণ আর 9-এর সঙ্গে এইচের গুণ, বা তাহলে এইচ স্কোয়ার প্লাস 9h সমান 360। তো 360টা বাদিকে নিয়ে চলে আসলাম, এইচ স্কোয়ার প্লাস 9h, এখানে প্লাস আকারে আছে, বাদিকে আসলে কী হবে, মাইনাস হয়ে যাবে, -360 সমান 0। এবারে দেখো এই যে জিনিসটা এসছে বিষয়টা, একে আমরা কি করতে পারি, একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এইচের মানটা বের করতে পারি, কারণ এইচের মানটাই আমাকে বার করতে হবে, কারণ উচ্চতা চেয়েছে আমাকে, এখানে কী চেয়েছে, উচ্চতা নির্ণয় করি। তাহলে পরে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। মিডিল টার্ম ফ্যাক্টর আমরা আগে করেছি, সেটার সিস্টেম কি না, এইচ স্কোয়ারের যে সহগ সেখানে কিছু নেই মানে 1 আছে, তার সঙ্গে এইচ বর্জিত যে সংখ্যা আছে তার গুণ করে যে বিষয়টা পাবো, যে সংখ্যাটা পাবো, তাকে এমনভাবে ভাঙবো বা বিশ্লেষণ করব যাকে যোগ বিয়োগ করলে এইচের সহগের এই যে এটা আসবে, আর গুণ করলে এইটা আসবে। তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, দেখার দরকার নেই। তাহলে 360কে আমরা কি করব, 360কে আমরা ভাঙবো বা বিশ্লেষণ করব। ধরো এখানে 0 আছে মানে 5 দিয়ে দিই, তার 5 7 35, 10, 5 দুগুণে 10, 72। 2 দিয়ে করলে কত হবে, 36 দুগুণে 72, 2 দিয়ে করলে কত হচ্ছে, 18 দুগুণে 36, 2 দিয়ে করলে 9, 3 দিয়ে 3। ঠিক আছে,
এবারে দেখো এমনভাবে ভেঙেছি 360কে এবং এমনভাবে এটাকে সাজাবো যাতে করে যোগ বিয়োগ করে +9 আসে। দেখো এখানে কত আসছে, দেখো আমরা গুণ করে 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 দেখতে পারি। তো আমি এখানে দেখাচ্ছি, দেখো এই যে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 আর এই যে 3, 5, 15। তাহলে যদি 24 আর -24 + 24 -15 যদি করি তাহলে পরে +9 থাকে। আবার এটাকে যদি গুণ করি তাহলে পরে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, আর 24 আর 15 গুণ করলে কত হচ্ছে, 360 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাভাবে সাজাতে পারি। এটাকে আমি দাগ দিয়ে দিই। তাহলে এটা সমান কি লিখতে পারি, h²। তাহলে এটাকে করতে হবে 24h - 15h - 360 সমান 0। ঠিক আছে, এইবারে h² এই দুটোর মধ্যে কমন যাচ্ছে h, তাহলে h থাকছে ভেতরে, আর এখান থেকে h চলে যাচ্ছে মানে 24। এখানে -15 কমন, তাহলে এখানে -15 কমন হলে h পড়ে থাকছে ভিতরে, মাইনাসে মাইনাসে প্লাস 15, 360 থেকে যদি 15 বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে, 24। 15 নিয়ে নিচ্ছি, তাহলে 24 পড়ে থাকছে, তাহলে ভেতরে থাকছে 24 সমান 0। এবার দেখো এই দুটোর মধ্যে থেকে h + 24 এই দুটো কমন চলে যাচ্ছে, বা h + 24 কমন চলে গেল। তাহলে এখানে থাকছে h, এখানে থাকছে -15 = 0। এবার দুটো সংখ্যার গুণফল আকারে যদি আমি পাই 0, তাহলে হয় এটা 0 নইলে অথবা এটা সমান 0। তাই লিখতে পারি হয় h + 24 = 0 অথবা h - 15 = 0। অতএব এখানে h সমান +24, ওদিকে গেলে -24, আর এখানে h সমান -15 সমান চিহ্নের ওদিকে গেলে +15। এইবারে দেখো আমরা কোনটা, দুটো মান বেরিয়েছে -24 আর +15, কিন্তু এখানে বলেছে একটি ত্রিভুজের ভূমি উচ্চতার, এখানে বলছে উচ্চতা নির্ণয়। তো উচ্চতা কখনো হাইট কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে লিখব যেহেতু উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব h সমান h not equal to 24, এটা লিখতে পারি। অতএব h সমান 15 এটা হবে। তাহলে আমাকে চেয়েছে কি, এইচটাই আমি ধরে নিয়েছিলাম উচ্চতা, তাহলে আমাকে চেয়েছেও তাই, তার উচ্চতা নির্ণয় করি। অতএব ত্রিভুজটির উচ্চতা হবে কত, 15, এটা হবে মিটার, 15 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবারে কি বলছে 3 নম্বর দাগের, দেখো যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড মানে ভগ্নাংশ নয়, ধনাত্মক মানে মাইনাস চিহ্ন আসবে না উত্তরে, অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, ধরো এরকম যদি হয়, ধরো x একটা অখণ্ড, ধরি যদি x একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং এই সংখ্যার 5 গুণ মানে 5x, বলছে তার বর্গের দ্বিগুণ, তার মানে x এর যেটা ধরছি, তাহলে x এর বর্গের দ্বিগুণ, বর্গ মানে x², তার দ্বিগুণ বর্গের দ্বিগুণ মানে 2x² থেকে অপেক্ষা 3 কম, 3 কম মানে -3 হয়, তবে সংখ্যাটি নির্ণয় করি। অর্থাৎ 5x কোনো একটা সংখ্যার 5 গুণ, সেটা কি হচ্ছে না, সেই সংখ্যার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কমের সমান হয়। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি, এটা হচ্ছে শর্ত। তাহলে এইটাই যদি আমি প্রশ্নানুযায়ী লিখে আমরা x এর মানটা বার করি তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে লিখি, ধরি কি চেয়েছে, কি বলেছে এখানে, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি সমান x ধরে নিলাম। অতএব অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ সমান কত, 5x। অতএব
সংখ্যাটির বর্গের 3 গুণ অপেক্ষা বর্গের 3 গুণ অপেক্ষা কত বলেছে? বর্গের 3 গুণ, সরি 2 গুণ, বর্গের 2 গুণ অপেক্ষা 3 কম, 3 কম সমান তাহলে কি বর্গের 2 গুণ 3 কম, মানে এইটা, ঠিক আছে। অতএব প্রশ্নানুযায়ী কি না, এইটা সমান এইটা, তাহলে এইটা যেহেতু এক্স স্কোয়ার রয়েছে, এটা আমরা বাঁদিকে লিখলাম 2x² - 3 = লিখতে পারি 5x, সেটাই আমাকে বলেছে। অতএব বা 2x², এই 5xটা বাঁদিকে নিয়ে চলে আসলাম, 2x² এখানে প্লাস আছে, এদিকে বাঁদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 5xটা আগে রাখলাম -3 = 0। এবারে দেখো এই যে বিষয়টা দাঁড়ালো, একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পরে আমরা x এর মান পাবো। তো উৎপাদকে বিশ্লেষণ আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে করতে পারবো। তো মিডিল টার্ম ফ্যাক্টরের নিয়ম কি না, এই যে এক্স স্কোয়ারের যে সহগ 2 এবং এই যে এক্স বর্জিত সংখ্যা 3 -3, এটা যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি না -6 পাচ্ছি, 3 দুগুণে 6। তো একে এমন করে ভাঙবো বা বিশ্লেষণ করব যাতে করে যোগ বিয়োগ করলে -5 হয় এবং গুণ করলে যেন -6 হয়। দেখো এখানে আমরা 3 দুগুণে 3 গুণ 2 করতে পারি, অর্থাৎ -3 এবং -2 যদি করি তাহলে -3 - 2 করলে আমরা কী করে পেতে পারি -5 হচ্ছে, কিন্তু -5 হচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই -3 আর -2 যদি গুণ করি, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 হচ্ছে, কিন্তু আমার এখানে দরকার কত -6, অর্থাৎ মাইনাস এই 3 দুগুণে 6। তাহলে এই শর্তটা পূরণ হলেও কিন্তু গুণ করলে কিন্তু 6 আসছে, কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না, 3 আর 2 করে কিন্তু হবে না। তাহলে কিভাবে করতে পারি, দেখো -6 আর যদি +1 করি, -6 আর যদি +1 করি তাহলে দেখো এটা আমরা কি করতে পারি -5 হবে, এবং এটা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস এবং 6 × 6, তাহলে মাইনাসটা, এই শর্তটা হচ্ছে, তাহলে এইভাবে আমরা করতে পারি। তাহলে এটা কি লিখব, অতএব 2x² 3 2-এ ভাঙলে হচ্ছে না, কারণ -5 আসছে এবং 6ও আসছে, 3 দুগুণে 6ও আসছে, কিন্তু সেটা প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস হতে হবে, তাহলে ওইভাবে করলে হবে না, এইভাবে করতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি -6x + x, দেখো 6x থেকে +x যদি বাদ দিই তাহলে -5xই থাকছে, আর যদি গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 6 1 6, এই যে 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে -3 = 0। এবারে দেখো এখান থেকে কমন নিচ্ছি 2x কমন নিলে এখানে থাকছে x পড়ে থাকছে, -2x এখান থেকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে 3। এখান থেকে দেখো 1 কমন নিচ্ছি, তাহলে x - 3 ভেতরে পড়ে থাকছে, তাহলে পরে এর মধ্যে থেকে x - 3 কমন, তাহলে বা x - 3 কমন নিলাম, এখানে পড়ে থাকছে 2x আর এখানে থাকছে +1 = 0। দুটো সংখ্যার গুণফল 0 পেয়েছি, তাহলে হয় এটাও 0 নইলে এটা সমান 0, তাহলে লিখতে পারি হয় x - 3 = 0, অতএব x সমান এখানে -3 প্লাস সমান চিহ্নর ওদিকে গেলে +3 হয়ে যাবে, বা শুধু 3 লিখলাম, আর অথবা কি লিখতে পারি 2x + 1 = 0, বা 2x সমান প্লাস চিহ্ন এখানে রয়েছে, ওদিকে গেলে -1 হয়ে যাবে। অতএব x সমান কী হবে, এখানে গুণ আকারে রয়েছে x এর সঙ্গে 2, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, বা 1-এর নিচে 2 চলে যাবে, তাহলে -1/2। কিন্তু এখানে বলে দিয়েছিল অখণ্ড, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে অখণ্ড হতে হবে এবং ধনাত্মক হতে হবে। তাহলে এক্সের যে দুটো মান বেরিয়েছে, একটা তো ধনাত্মক পেয়েছি, অখণ্ড পেয়েছি, কিন্তু আরেকটা দেখো এক তো ধনাত্মক পাইনি, অর্থাৎ ঋণাত্মক পেয়েছি, এবং এটা অখণ্ড নয়, কেন এটা ভগ্নাংশ, তাহলে অখণ্ডও নয় ভগ্নাংশও নয়, সেজন্যে এক্সের এই মানটা আমরা ধরতে পারবো না। তাহলে এখানে কি লিখব, যেহেতু এখানে বলেছে যেহেতু সংখ্যাটি অখণ্ড ও ধনাত্মক হবে
অতএব এক্স নট ইকুয়াল টু মাইনাস হাফ, এটা হবে না। অতএব এক্সের কোন মানটা ধরবো, এক্স ইকুয়াল টু 3। অতএব কী লিখব, অতএব ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হবে কত, 3। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 4 নম্বর দাগের অঙ্ক কী বলছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। ধরো এরকম একটা জায়গা, এটা দুটো স্থান, তার দূরত্ব কত, 200 কিমি, এটা বলেছে। এবার কি বলছে দেখি, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যেতে মোটর গাড়িতে যত সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। অর্থাৎ মোটর গাড়িতে যাওয়ার সময় লাগে, জিপ গাড়িতে তার চেয়ে 2 ঘন্টা কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। অর্থাৎ মোটর গাড়ির গতিবেগটা যা তার চেয়ে জিপ গাড়ি যাচ্ছে কত না, ঘন্টায় 5 কিলোমিটার বেশি যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এরকম যদি ধরি, আমরা লিখি, ধরি মোটর গাড়ির গতিবেগ আমাকে লিখতে হবে, বের করতে হবে। তাহলে মোটর গাড়ির গতিবেগটাই আমরা ধরে নিচ্ছি, ধরি মোটর গাড়ির গতিবেগ সমান এক্স কিমি, গতিবেগ অবশ্যই সময় লিখতে হয় পার ঘন্টা, এক্স কিমি পার ঘন্টা, মানে ঘন্টায় এক্স কিমি বেগে যাচ্ছে। অতএব যদি মোটর গাড়ির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা হয়, অতএব জিপ গাড়ির গতিবেগ তাহলে কত হবে, বলছে যে ঘন্টায় 5 কিমি বেশি যায় জিপ গাড়ি, তাহলে এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে জিপ হচ্ছে এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা গতিবেগ। এবার একটা বিষয় দেখো, ধরো এরকম একটা দূরত্ব আছে 10 কিমি, 10 কিমি রাস্তা, আমি কি করছি, প্রতি ঘন্টায় 2 কিমি করে যাচ্ছি। প্রতি ঘন্টায় 2 কিমি মানে আমার গতিবেগ 2 কিমি পার ঘন্টা। তাহলে 10 কিমি রাস্তা যেতে আমার কতক্ষণ সময় লাগবে, 2 কিমি করে প্রতি ঘন্টায় যাচ্ছি, টোটাল রাস্তা হচ্ছে 10 কিমি, তাহলে আমার কত সময় লাগবে, 5 ঘন্টা লাগবে, তাই না? কি করে, 5 দুগুণে 10, তাহলে কি করে পেলাম, মোট রাস্তা অর্থাৎ 10 কিমি, আর আমার গতিবেগ কত, 2 কিমি পার ঘন্টা, এটাই তো হিসেব। অর্থাৎ মোট রাস্তা অর্থাৎ মোট দূরত্ব বাই, অর্থাৎ নিচে ভাগ করছি কি আমার গতিবেগ, প্রতি ঘন্টায় আমি 2 কিলোমিটার করে পথ হাঁটছি আর 10 কিলোমিটার রাস্তায় আমাকে যেতে হবে, তাহলে আমার কতক্ষণ লাগবে, 5 ঘন্টা লাগবে। কি করে পেলাম, মোট দূরত্বকে আমি আমার গতিবেগ দিয়ে ভাগ করেছি, তাহলে আমি 5 দুগুণে কত পেলাম, এই কাটাকুটি করলে 5 পেলাম, মানে 5 ঘন্টা সময় লাগবে। তাহলে আমি সময় যদি আমি জানতে চাই কত সময় লাগবে, তার সূত্র হচ্ছে মোট দূরত্ব বাই তার গতিবেগ। তাহলে আমি কি লিখেছি এখানে দেখো, অতএব 200 কিলোমিটার, এই যে 200 কিলোমিটার রাস্তা, 200 কিলোমিটার দূরত্ব যেতে মোটর গাড়ির সময় লাগে, যদি মোটর গাড়ির কি গতিবেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, তাহলে মোটর গাড়ির সময় লাগবে কত, মোট রাস্তা 200 কিমি, ঠিক এখানে মোট রাস্তা 10 কিমির মতো আমার, তাহলে মোট রাস্তা তো 200 কিমি, আর মোটর গাড়ির গতিবেগ কত, এক্স কিমি পার ঘন্টা, তাই তো? তাহলে এক্স কিমি পার ঘন্টা, তাহলে 200 বাই এক্স, এটা আমি কি পাবো, এটা কি পাবো না ঘন্টা পাবো, এককটা আমি কি পাবো না ঘন্টা পাবো, 200 কিমি আর নিচে হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, যদি আমি করি তাহলে সেটা ঘন্টা পাবো। ঠিক একই রকমভাবে অতএব 200 কিমি দূরত্ব যেতে জিপ গাড়ির সময় লাগে, কত সময় লাগবে, রাস্তা তো একই 200 কিমি, তাহলে দূরত্বটা লিখলাম, দূরত্ব বাই কি গতিবেগ, জিপ গাড়ির গতিবেগ কত, এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা, তাহলে এক্স প্লাস 5, এইটা কি লিখবো, এটা কি একক পাবো, ঘন্টা পাবো। ঠিক আছে, এইবারে দেখো এখানে কি বলেছে না, 200 কিমি রাস্তা, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে আমি তো সময়টা বার করেছি, তাহলে জিপ গাড়ির সময় কম লাগে আর মোটর গাড়ির সময় বেশি লাগে, কতক্ষণ বেশি লাগে না 2 ঘন্টা বেশি সময় লাগে। অতএব আমরা লিখতে পারি প্রশ্নানুযায়ী যে এইটা তো বেশি সময় আর এটা তো জিপের তো 2 ঘন্টা কম সময় লাগে, এটা কম সময়, তাহলে বেশি সময় সমান কত, 200 ডিভাইড বাই এক্স বিয়োগ এটা 200
বাই এক্স প্লাস 5, এটা জীবের সময়, তাহলে এটা সমান কত আমরা জানি 2। এটা হচ্ছে 2 ঘন্টা। এটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী আমি এই শর্তটা আমরা ধরে একটা আমরা সমীকরণ করতে পারি। এটা হচ্ছে মোটর গাড়ির সময়, এটা জিপের সময়। জিপের যেহেতু কম সময় লাগে, মোটর গাড়ির বেশি সময় লাগে। কত বেশি সময় লাগে? 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে বিয়োগ করলাম, এখানে লিখলাম 2। এবার আমরা সমাধান করি। এখানে দেখো এক্স লসাগু কত, এক্স ইন্টু এক্স প্লাস 5, এটা আমরা জানি, এভাবে আমরা করেছি অনেক। তাহলে দেখো এইটাকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে এক্স এক্স কেটে যায়, পড়ে থাকে কোনটা? এক্স প্লাস 5। তাহলে এক্স প্লাস 5-এর সঙ্গে 200 গুণ হবে। তাহলে 200 একেবারে গুণ করে দিচ্ছি, 200 এক্স প্লাস 5 200 কত গুণ করলে হয় 1000, একেবারে করে দিলাম। এবারে দেখো বিয়োগ, এইটাকে যদি এইটা দিয়ে ভাগ করি এক্স প্লাস 5 দিয়ে, তাহলে এক্স প্লাস 5 কেটে যাবে, থাকছে পড়ে থাকছে কত? এক্স। তাহলে এক্সের সঙ্গে 200 গুণ হবে, তাহলে বিয়োগ 200 এক্স, আর ওদিকে থাকছে 2। এবারে দেখো 200 এক্স প্লাস 200 এক্স এবং মাইনাস 200 এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে পড়ে 1000, আর নিচে থাকছে এক্স এক্স গুণ করে দিলাম এক্স স্কোয়ার আর 5x ইকুয়াল টু 2। 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি, এটার সঙ্গে এটা গুণ, আর নিচে কিছু নেই মানে 1 আছে, এটার সঙ্গে এটা গুণ। তাহলে 2 এখানে গুণ করলে 2x স্কোয়ার প্লাস 10x, আর এখানে 1000 1 কে 1000, দেখো 2x স্কোয়ার প্লাস 10x, 1000টা বাঁ দিকে নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস 1000 হয়ে গেল, ওদিকে 0। এবারে দেখো 2 কমন নিয়ে নিলাম, কেন? এখানেও 2 কমন যাবে, এখানে 2 কমন যাবে, এখানে 2 কমন যাবে। এই 2 কমনটাকে শূন্যর ওদিকে, সমান চিহ্নের ওদিকে পাঠিয়ে দিলে কী হবে না 0/2, 0/2 সমান 0ই হবে। তাহলে অঙ্কটা অনেকটা ছোট হয়ে যাবে, তা সেটাই করি, ছোট করার চেষ্টা করি অঙ্কটা। তাহলে দেখো এখানে 2 কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস 5x হয়ে যাচ্ছে, এখানে 1000 থেকে 2 কমন নিলে 500 থেকে যাচ্ছে, এখানে 0। তাহলে এই যে এই বিষয়টা 0/2, এই 2টা গুণ ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, এইটা হয়ে যাবে মানে 0ই হবে। তো এইভাবে রেখে দিলাম, আর আলাদা করে দেখাচ্ছি না। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 সমান 0। এইবারে দেখো এইটাকে আমরা কি করতে পারি না উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে আমরা এক্সের মান বার করতে পারবো। তো আমরা উৎপাদকে বিশ্লেষণের নিয়ম কি না এক্সের সহগ এবং এক্স বর্জিত যে সংখ্যাটা থাকবে তার গুণফলকে এমন ভাগ করে ভাঙবো বা বিশ্লেষণ করব। এখানে কত আছে না 500 আছে, এই 500টাকে মাইনাস 500 অ্যাকচুয়ালি, এই 500টাকে এমন করে ভাঙবো বা বিশ্লেষণ করব যাকে যোগ বিয়োগ করলে 5 থাকে প্লাস 5 হয় এবং বিয়োগ করলে মাইনাস 500 থাকবে। তাহলে 500কে ভাঙি বা বিশ্লেষণ করি। দেখো 500কে 5 দিয়ে ভাঙলে কত হচ্ছে 5 100, ফের 5 দিয়ে ভাঙলে কত হচ্ছে 5 20 100, ফের 5 দিয়ে ভাঙলে কত হচ্ছে 4 5 20, 2 2 4। এবারে দেখো এমনভাবে ভাঙবা বিশ্লেষণ করবো যোগ বিয়োগ করলে প্লাস 5 হবে। তাহলে দেখো 5 5 25 আর 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 25 প্লাস 25 আর মাইনাস 20 যদি হয় 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর এই 5 5 25, তাহলে কত হচ্ছে প্লাস 25 আর মাইনাস 20, তাহলে প্লাস 5ই থাকছে। তাহলে হলো, এটা হলো। এবারে দেখো এটা যদি প্লাস 25 আর মাইনাস 20 যদি গুণ করি তাহলে কত হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, আর 20 আর 25 গুণ করলে 500 হচ্ছে, তাহলে ঠিক থাকছে। তাহলে এটা সমান কি লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস 5xের জায়গায় লিখব প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এক্স, এই দুটোর মধ্যে এক্স কমন নিলাম, তাহলে এক্স পড়ে থাকছে এখানে 25, এখানে মাইনাস 20 কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 500-র মধ্যে থেকে যদি আমি 20 নিয়েই থাকতে পড়ে থাকছে 25, তাহলে এখানে 25 সমান 0। দেখো এখানের মধ্যে এই দুটোর মধ্যে এক্স প্লাস 25 কমন নিয়ে নিচ্ছি, এক্স প্লাস 25 কমন নিলাম, এখানে পড়ে থাকছে এক্স, এখানে পড়ে থাকছে 20 ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে লিখতে পারি হয় এক্স প্লাস 25 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু এখানে কি লিখবো প্লাস 25, ওদিকে গেলে মাইনাস 25 হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস 20 ওদিকে গেলে প্লাস 20 হয়ে যাচ্ছে। এবার এক্সের দুটো মান বেরোলো, একটা মাইনাস 25, একটা এক্স, একটা 20, একটা মাইনাস 25, একটা 20। কিন্তু আমি এক্স ইকুয়াল টু কী ধরেছিলাম মোটর গাড়ির গতিবেগ 1 কিমি পার ঘন্টা, তাহলে গতিবেগ কখনো তো ঋণাত্মক হতে পারে না,
তাহলে আমি এই ঋণাত্মক এটাকে আমাকে বর্জন করতে হবে। যেহেতু আমি লিখব তাহলে কি, যেহেতু গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, অতএব অতএব এক্স নট ইকুয়াল টু 25 এটা নিতে পারি। অতএব তাহলে কি হবে, অতএব এক্স ইকুয়াল টু 20 ধরবো। অতএব তাহলে কি, আমি এক্স ইকুয়াল টু ধরেছিলাম মোটর গাড়ির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। অতএব আমাকে চেয়েছেই এখানে তাই যে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে আমি লিখব কি, অতএব মোটর গাড়ির গতিবেগ সমান 20 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 5 নম্বর দাগের অঙ্কটা কি বলছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। ধরো এরকম একটা জমি, আয়তক্ষেত্রাকার জমি, সেখানে বলছে তার ক্ষেত্রফল হচ্ছে 2000। এই যে বিষয়টা, এটা হচ্ছে 2000 বর্গমিটার। ক্ষেত্রফল মানে এর মাঝখানের বিষয়টা পুরোটা। তো এই জমির আর পরিসীমা বলছে কত, এই যে পুরো 4 দিকে ঘুরে আসবে, এই পরিসীমা কত, 180 মিটার। 180 মিটার। এইবারে বলছে ক্ষেত্র দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে, কোনোটাই আমরা জানি না। এবারে দেখো আয়তক্ষেত্রাকারের যে ক্ষেত্রফল, সেক্ষেত্রে আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এই ক্ষেত্রফল। তাহলে যদি দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক্স, যদি আমি দৈর্ঘ্য ধরি এক্স, তাহলে প্রস্থ কি পাবো, প্রস্থ পাবো এই যে ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য ধরেছি এক্স, তাহলে ক্ষেত্রফল এই প্রস্থ অবশ্যই হবে 2000 ভাগ এক্স, তাই তো। দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে 2000, কারণ এটা ক্ষেত্রফল আর এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে দৈর্ঘ্য ধরেছি এক্স, তাহলে প্রস্থ কী হচ্ছে 2000 বাই এক্স। ঠিক আছে, এবারে আমরা পরিসীমা, সেক্ষেত্রে এই যে সূত্রটা, পরিসীমা আমাকে এখানে বলে দিয়েছে, তাহলে পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য গুণ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। প্রস্থ এটা কত, দৈর্ঘ্য প্লাস এক্স লিখলাম, প্লাস প্রস্থ কত না 2000 প্লাস এক্স। এইটা পরিসীমার সূত্র আকারে বসাতে পারি। তাহলে সেইটা সমান কত বলে দিচ্ছি, 180। তাহলে এই যে একটা ইকুয়েশান পেলাম বা সমীকরণ পেলাম, এখান থেকে আমি এক্সের মানটা সহজে বের করতে পারি। তাহলে আমি 5 নম্বর দাগের অঙ্কটা এখানে বোঝানোর জন্য করলাম। যদি এখানে লিখে দিই, ধরি আমি তো দৈর্ঘ্য জানি না, প্রস্থও জানি না, ধরি দৈর্ঘ্য সমান এক্স মিটার। এখানে মিটারে দিয়েছে অঙ্কটা, দেখে নিই। মিটার, হ্যাঁ, বর্গ মিটার মানে এখানেও মিটার আছে পরিসীমা, তাহলে মিটার লিখতে হবে, এক্স মিটার। অতএব আচ্ছা, ধরি দৈর্ঘ্য মানে আয়তক্ষেত্রাকার জমির, ধরি আয়তকার জমির কথাটা লিখে দিই, তাহলে ভালো হয়। ধরি আয়তকার জমির দৈর্ঘ্য সমান এক্স মিটার। অতএব আয়তকার জমির প্রস্থ, এখানে ডট ডট দিলাম, প্রস্থ সমান কত, যেহেতু ক্ষেত্রফল 2000, তাহলে 2000 বাই এক্স মিটার। অতএব আয়তকার জমির পরিসীমা সমান কত লিখতে পারি, 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস প্রস্থ হচ্ছে 2000 বাই এক্স এত মিটার, আর এটা সমানই এত মিটার। এটা সমানই বলে দিয়েছে কত, 180 মিটার। তাহলে শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী লিখতে পারি, অতএব প্রশ্নানুযায়ী কি লিখতে পারি, 2 ইন্টু এক্স প্লাস 2000 বাই এক্স, এটা সমান 180। ওকে, এবার আমরা সমাধান করব। বা দেখো 2 গুণাকার আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে পরে এক্স এখানে কি পড়ে থাকছে, এক্স প্লাস 2000 বাই এক্স, এদিকে 180 বাই 2। ঠিক আছে, এখানে দেখো, এখানে কমন লসাগু হলো এক্স, এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে,
তাহলে এক্সকে এক্সের মধ্যে কতবার যায় 1, তাহলে এক্স বার যায়। এক্স 1কে এক্স, এক্স আর এক্স এখানে গুণ করলে কি হবে এক্স 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 স্কোয়ার প্লাস এক্সের মধ্যে এক্সকে যদি এক্স দিয়ে ভাগ করা হয় তাহলে কত থাকবে 1 থাকবে, এক্স এক্স কেটে গেলে 1 পড়ে থাকবে। তাহলে এক্স 1কে এক্স, এই 1 2000-এর সঙ্গে গুণ হয়ে যাবে, 2001-কে কী হবে 2000 পড়ে থাকবে। তাহলে এখানে ভাগ করলে কত হচ্ছে 90 থাকছে। এবারে দেখো 90-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি। যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে এটাকেই বাঁদিকে রাখছি, এই ওপরের বিষয়টাকেই বাঁদিকে রাখছি। 1 দিয়ে গুণ করলে একই জিনিস থাকছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2000 বাঁদিকে পড়ে থাকছে, আর এদিকে 90x। এবার 90x বাঁদিকে নিয়ে চলে আসছে এক্স স্কোয়ার, এখানে প্লাস আকারে আছে, বাঁদিকে চলে আসলে কি হবে -90x হবে, প্লাস 2000টা রাখলাম ইকুয়াল টু 0 ডান দিকে। এবারে এই যে বিষয়টা এলো, একে আমরা কি করতে পারি না মিডল টার্ম ফ্যাক্টর করে উৎপাদকে বিশ্লেষণ যদি করি তাহলে এক্সের মান পাবো। এবার সেটাই উদ্দেশ্য, তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করে উৎপাদকে বিশ্লেষণ করি। মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম কি, এক্সের যে সহগ এখানে কিছু নেই মানে 1 আছে, তার সঙ্গে এক্স বর্জিত সংখ্যাটাকে গুণ করতে হবে, যেটা পাবো তাকে এমনভাবে ভাঙবো বা বিশ্লেষণ করবো, যোগ বিয়োগ করলে -90 পাবো এবং গুণ করলে +2000 পাবো। তাহলে 2000 এই সংখ্যাটাকে আমরা ভাঙি বা বিশ্লেষণ করি। দেখো 5 দিয়ে দিচ্ছি প্রথমে, 0 যেহেতু লাস্টে 5 দিয়ে যাব, তাহলে 5 4 5 20 0 0 ফের 5 দিয়ে, তাহলে 5 8 40 0 ফের 5 দিয়ে, 5 16 80, তাহলে 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2 আর যাচ্ছে না। তাহলে এবারে দেখো কীভাবে অনেক গুণ করে করে দেখা যায়। তাহলে এখানে কি করছি দেখো 5 5 25, 5 5 25 রাখা যায়, আর এদিকে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, তাহলে আর এদিকে যদি আমি এর সঙ্গে এই 2 করি তাহলে 5 5 25, 25 দুগুণে 50, 50, আর এদিকে 5 দুগুণে 10, 10 দুগুণে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, তাহলে দেখো 50 আর যদি 40 রাখি -50 আর -40, তাহলে পরে কত হয় -90 হয়, এই যে হচ্ছে যোগ বিয়োগ করে -90। এবং এটা যদি আমরা গুণ করি তাহলে পরে মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, এবং 40 আর 50 গুণ করলে 2000 হচ্ছে, তাহলে +2000 হচ্ছে, আর যোগ বিয়োগ করলে আমরা -90 পাচ্ছি। তাহলে 50 এবং 40 করতে পারি। তাহলে এটা এখানে কী লিখতে পারি, এক্স স্কোয়ার -90xের জায়গায় এখানে লিখতে পারি 50x - 40x সমান +2000 = 0। এটাকে আমি ডান দিকে রাখি। এবারে দেখো এক্স কমন, x -50 -40 কমন, এখানে এক্স পড়ে থাকছে, মাইনাসে প্লাসে মাইনাস, 2000কে 40 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 40 চলে গেলে থাকছে 50, তাহলে এখানে 50 লিখে দিলাম = 0। এই দুটোর মধ্যে x -50 কমন যাচ্ছে, এখানে এটা কমন যাচ্ছে, দুটো একই বলে এইটার এইটা, আর এখানে পড়ে থাকছে x, আর এখানে -40 = 0। তাহলে দুটো সংখ্যার গুণফল আকারে 0 যদি 0 হয় তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে লিখলাম অতএব হয় x -50 = 0 অথবা x -40 = 0। x = 50 = 0 যদি হয় অতএব x = -50 ওদিকে গেলে +50 হয়ে যাবে, অতএব x = এধারে কী হবে -40 ওদিকে গেলে +40 হয়ে যাবে। তাহলে x এর দুটো মান পেলাম, একটা 50 পেলাম, একটা 40 পেলাম। তাহলে আমরা যে দৈর্ঘ্য ধরেছিলাম, ধরি দৈর্ঘ্য সমান x মিটার, তাহলে দৈর্ঘ্য 50 মিটারও হতে পারে 40 মিটার হতে পারে। তাহলে যখন x সমান 50, x বা দৈর্ঘ্য সমান 50, অতএব প্রস্থ সমান কি লিখতে পারি তখন, প্রস্থ সমান এখানে কি লিখেছি 2000/x মিটার। তাহলে পরে 2000/x মানে এখানে x সমান 50, তো তাহলে 50 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 0 0 করা 5, 4 5 20 0 সমান 40। এখানে মিটার লিখি, যখন x বা দৈর্ঘ্য সমান 50 মিটার
তো অতএব প্রস্থ সমান কী পাচ্ছি 40 মিটার। ঠিক আছে, আবার যখন x সমান যদি 40 আরেকটা পেয়েছি, তো যখন x সমান x বা দৈর্ঘ্য সমান 40 মিটার, অতএব প্রস্থ সমান কত পাবো 2000। আর নিচে আমি 40 মিটারটা 40 দিয়ে ভাগ করছি, যেহেতু আমি দৈর্ঘ্য ধরেছি 40, তা 40 দিয়ে কাটলে এখানে 0 0 কাটা 4 4 5 20 0 সমান 50 মিটার। তাহলে দেখো x বা দৈর্ঘ্য সমান যখন 50 ধরছি, এই যে 50 ধরছি, তখন প্রস্থ পাচ্ছি 40 মিটার। আবার যখন x এর সমান 40 ধরছি, অর্থাৎ x এর মান মানে দৈর্ঘ্য সমান 40 ধরছি, তখন প্রস্থ কত হচ্ছে 50 মিটার। কিন্তু আমরা জানি যে আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য বড় হয়, প্রস্থ ছোট হয়। তাহলে দৈর্ঘ্য 40 আর প্রস্থ 50 মিটার এটা হতে পারে না। সে কি হতে পারে না, দৈর্ঘ্য 50 এবং প্রস্থ 40 মিটার হতে পারে। তাহলে আমরা কীভাবে লিখব, আমি লিখে নিয়েছি, দেখো, যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ বড় নয়, প্রস্থ কখনোই বড় নয় আমরা জানি, তো সেই জন্য অতএব কী লিখতে পারি, x = 50 মিটার। x = আমরা 50, কারণ দৈর্ঘ্যটা 50ই ধরবো, 40 হবে না। 40 হলে প্রস্থ ছোট হয়ে যাবে, এই প্রস্থ বড় হয়ে যাবে। তাহলে ওই জন্য x = আমরা কোনটা ধরছি 50, x = আমরা 40 ধরছি না। তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি, দেখো লিখে নিয়েছি, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 50 মিটার, আর দৈর্ঘ্য যদি 50 মিটার হয় তাহলে প্রস্থ আমি 40 মিটারই পেয়েছি। কেন, আমি আগে বের করে দিয়েছি, দেখো, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 50 মিটার হয় তাহলে প্রস্থ 40 মিটার, এটাই হবে উত্তর। ঠিক আছে, সেটাই আমি আবার এই যেহেতুর পরে এইটা লেখার পরে x = 50 মিটারটা ধরার পরে আবার উত্তরটা আরেকবার লিখে দিলাম, আরেকবার লিখে দিলে ভালো হয়। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার, এটা হচ্ছে উত্তর। তো আজকে এই পর্যন্ত 5টা অঙ্ক করালাম। পরবর্তী পরের ভিডিওতে আমরা 6 নম্বর থেকে অঙ্কগুলো করতে শুরু করব। তো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে আরেকবার দেখে নিও, তাহলে বুঝতে অসুবিধা থাকবে না আশা করি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানিও এবং শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।